নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পানীয় জলের অভাবে শিলিগুড়ি শহরের বাসিন্দারা। বুধবারের সাংবাদিক বৈঠকে মেয়রের বক্তব্যের পর যেন সেই অভাব হাহাকারে পরিণত হয়। পানীয় জলের দাবিতে পুর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির। মেয়রের গাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ প্রদর্শন। গাছ কেটে ফেলার কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বগামী, ফলে গরমে চরম নাজেহাল অবস্থা মানুষের। এই অবস্থায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে এবং আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে শহরে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে প্রায় 500টি বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হলো শহর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে। অভিযোগ, পুর নিগমের সরবরাহ করা পানীয় জল দূষিত। পরিশ্রুত পানীয় জল নিতে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে স্থানীয় মানুষ। এমত পরিস্থিতিতে আজ পানীয় জলের দাবিতে পুর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি। রীতিমতো মেয়রের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উল্লেখ্য, বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুর নিগমের সরবরাহ করা জল পান করতে মানা করেন। তারপর থেকেই জল নিয়ে হাহাকার শুরু হয় বলে অভিযোগ। যদিও পুর নিগমের পক্ষ থেকে পিএইচির জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হলেও বিভিন্ন দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মানুষকে। বেশ কিছু জলের কারখানায় জল পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে পুর নিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআইএম নেতাকর্মীরা। মেয়রকে দেখে বিক্ষোভ শুরু করেন তারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন সেই সময় পিএইচির কাজের জন্য 2 দিন জল সরবরাহ বন্ধ ছিল। সেই সময় তাকে হেনস্থা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এবং যে জল কোনোভাবেই মানুষের স্বাস্থ্যকর নয় এবং এটা পরিশোধিত জলও নয়, তাহলে তিনি নেবেন না কেন? মানুষকে এই বিষাক্ত জল খাওয়ালেন, এইটাই হচ্ছে সবচাইতে বড় অপরাধ। জল কখনো থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা অন্য জিনিস। আমি যখন মেয়র ছিলাম ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে তিনি এখানে ডেপুটি মেয়র আছেন, এদের নেতৃত্বে সেই সময় আমাকে 3 ঘন্টা ঘেরাও করে রেখে অপদস্থ করেছিল। কাজের জন্য 2 দিন জল সরবরাহ করা যায়নি এবং সেই সময়তে যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছিল, এই ডেপুটি মেয়র, এই জলের দায়িত্বে মেয়র পরিষদ এবং তার পেছনে ছিলেন বর্তমান মেয়র। সেই জন্য আজকের এই বিক্ষোভ অত্যন্ত সংগত বিক্ষোভ, একটের বিক্ষোভ নয়। এই বিক্ষোভ আরো চলবে। এই বিক্ষোভ আমরা শুধু আমাদের পক্ষ থেকে শুধু সমস্ত রাজনৈতিক দল নয়, শিলিগুড়ির নাগরিক সমাজের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা রাস্তায় নামুন এবং এদের শাস্তি দাবি করুন, শাস্তি করুন, এফআইআর করুন, পুলিশকে গ্রেফতার করে এই দায়িত্ব। আমি তো এটাই বললাম, আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্যে, সেই কাজের জন্যে 2 দিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অপদস্থ করানো হয়েছিল, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল সেই সময়তে, এমনকি মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত
মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে। তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শিলিগুড়িবাসীর কাছে তাদেরকে শুধু মানে না, তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি, তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। এই আন্দোলন আমাদের চলবে, এইটাই আমরা এখানে বললাম। আমাদের এখন অন্যান্য বক্তারা বক্তব্য রাখবেন। স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। Sir, how do you see this protest, kind of protest? This protest, I cannot say anything. I just want to say their good sense, should prevail. I am now going to the Borough office, Borough number 1 and Borough number 5 to monitor the situation, and my deputy mayor and MIC water supply, they will be visiting Borough number 2, 3 and 4. I myself along with my MIC conservancy and vehicles, we are moving, and they are making some demonstration in the democratic process. Everybody has the right to hesitate, but not in this fashion. Now the emergency situation cropped up and we are facing this situation, and they are making politics, making nonsense, so that the left is zero. In near future they will be in the minus degree. That I must say, their attitude is very, very unfortunate and uncalled for. গাড়িটা সেটা তাদের ব্যাপার। দেখুন, আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে, কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না, আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি, তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে। আর এই বিকল্প যে ব্যবস্থাগুলি করা হচ্ছে, পাউচের সংখ্যা কি বাড়ানো হবে? পাউচ 1 লক্ষ বেশি পাউচ, ওদের ক্যাপাসিটির বাইরে 1 লক্ষ পাউচ প্রত্যেক দিন যাবে। 26টা গাড়ি 2টো ট্রিপে যাবে। এইভাবেই আমরা জলের এই সিচুয়েশানটা 1 তারিখ অবধি মোকাবিলা করব। হোপফুলি 2 তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো তিস্তার জল। আর এই যে যারা জল বিক্রি করছে যাতে কালোবাজারি না হয়, সেটার জন্য তো এটা কালকেই পুলিশের সাথে মিটিং করেছে এবং তাদের ডেকেও কমিশনার মিটিং করেছেন, যাতে যে রেটে তার আগে বিক্রি করতো ওই রেটে যাতে বিক্রি হয়, এবং সোর্স অফ ওয়াটার সেটাও দেখা হচ্ছে। পুলিশ সুপারের উপস্থিতিতে রক্তদান শিবিরের উদ্বোধন। জলপাইগুড়িতে রক্তের সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা পুলিশ বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকরা। শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা যায়। মোট 205 জন রক্তদাতা রক্তদান করেছে বলে জানা যায়। এদিন জেলা পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ কর্মীরাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। রক্ত দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাধারণ মানুষেরাও। জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেক মানুষই। রক্তদান শিবিরটি উদ্বোধন হওয়ার আগে জেলা পুলিশ সুপারকে সংবর্ধিত করা হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে। রক্তের সংকট রয়েছে জলপাইগুড়িতে, আর এই সংকট মেটাতেই জেলা পুলিশের এই উদ্যোগ, এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার। ছেলে ধরা সন্দেহে গাড়ি সমেত 5 যুবককে আটকে বিক্ষোভ মেটালিতে। বৃহস্পতিবার ছেলে ধরা সন্দেহে গাড়ি সমেত 5 যুবককে আটকে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেটালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শালবাড়ি গোবরা বস্তি এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার একটি অল্টোতে করে 5 যুবক শালবাড়ি গোবরা বস্তি এলাকায় আসে। তারা গ্রামের বিভিন্ন বাড়িতে মিক্সি, ইস্ত্রি সহ অন্যান্য সামগ্রী বিক্রি করছিল। পাশাপাশি গ্রামের কচি কাচাদের কাছে ডেকে খেলনা, চকলেট ইত্যাদি দিচ্ছিল। এতেই সন্দেহ হয় স্থানীয়দের। তারা গাড়ি ও যুবকদের আটকায় বিক্ষোভ দেখায় ও ধাক্কাধাক্কি করে। ছেলেধরা প্রচার হওয়ায় মুহূর্তে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটালি থানার পুলিশ। তারা গাড়ি সহ যুবকদের আটক করে।
স্থানীয় বাসিন্দা বাবলু মাঝি বলেন, ওরা গ্রামে এসে বাচ্চাদের কাছে ডেকে খেলনা দিচ্ছিল। আমাদের সন্দেহ হওয়ায় গাড়ি আটকে রেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে ওদের নিয়ে গেছে। আরো এক যুবক দীপক দাস বলেন, ওরা অল্টো গাড়িতে এসে কিছু জিনিসপত্র বিক্রি করছিল। বাচ্চাদের খেলনা দেওয়ার পর মানুষের সন্দেহ হয়, এতেই ভিড় হয়। পরে পুলিশ এসে ওদের নিয়ে গেছে। মালবাজার পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। আগে তো আমি ওই বাড়িতে ছিলাম, তো বাচ্চাগুলো ওই যে দুইটা বিছনে কি বলে ওইগুলো আর খেলে না, ওই বাচ্চাদের ওইখানে নিয়ে গিয়ে এরকম করতেছে। লুম্বু ছিল একজন, লুম্বু ওই ওরকম বলতেছে। তখন আমি দাউড়ি চলে আসি, তখন গাড়িটা দুজন নামিয়ে গাড়িটা এখানে চলে আসে। এই যে এখনো তো আমি তো আটকাইছি গাড়িটা, ওইখানে ছিল। তো সেই সন্দেহ কতজন ছিল তারা? 5 জন আছে গাড়িতে। 5 জন মধ্যে ড্রাইভার নিয়ে 2 জন ওখানে নামছে, আচ্ছা, আর 3 জন গাড়িতে ছিল। তো পুলিশ আসলো এখন? পুলিশ এখন আসছে। আচ্ছা, ওদেরকে নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে গেল ওদেরকে। আপনার নাম? আমরা বাবলু মাঝি। বাড়ি কোথায়? বাড়ি এখানে আমার গ্রামে এইখানে বাড়ি আছে। মানে কি কোন জায়গায় এটা? গৌরবস্তি গর্বধুরা। সকালবেলা একটা অল্টো গাড়ি আসছিল, অল্টো গাড়ির মধ্যে 5 জন ছিল। ওনারা কিছু ইন্ডাকশন জাতীয় জিনিস, ইন্ডাকশন কুকার ছিল, জুসার মেশিন, এগুলো বেচতেছিল। তো গ্রামবাসী সন্দেহবশত গাড়িটাকে আটকায় দেয়। আটকানোর পরে একটা বাচ্চা ধরার সন্দেহবশত এদের আটকানো হয়েছে। আটকানোর পরে এখানে অনেক লোক হয়, পুলিশ আসে। উত্তেজনা তো সৃষ্টি হয়, প্রচুর উত্তেজনা হয়। তারপর পুলিশ আসে, এসে গাড়িটাকে নিয়ে যায়। কোথায় এখন? মেটলি থানায় নিয়ে? মেটলি থানাতে। এখন কি স্বাভাবিক এলাকা এখন স্বাভাবিক আছে, তবুও একটা আতঙ্ক সবার মধ্যে আছে, কারণ বাচ্চার ব্যাপার, সবার আতঙ্ক। আপনার নাম? আমার নাম দীপক দাস। কোথায় বাড়ি? কোথায়? শালবাড়ি। এই জায়গাটা কোন? শালবাড়ি গৌরবস্তি। চলন্ত বাইকে চিতাবাঘের হামলা। রোজকার মতো লটারির টিকিট বিক্রি করতে পাথরঝোড়া চা বাগানে যাচ্ছিলেন মাল ব্লকের ওদলাবাড়ির দেবী বস্তির বাসিন্দা মোহাম্মদ মইমুদ্দিন। অন্যান্য দিনের মতো বাড়ি থেকে বেরিয়ে মোটর বাইকে যাচ্ছিলেন তিনি। পাথরঝোড়া চা বাগানের প্রবেশের গেট পেরিয়ে একটু এগিয়েছেন, সামনেই দেখেন চা বাগান থেকে একটি চিতাবাঘ তার দিকে লক্ষ্য করে লাফ দিতে প্রস্তুত। বুদ্ধি করে মোটর সাইকেল হেলিয়ে দেন, কিন্তু চিতাবাঘ শিকার ধরতে লাফ দিয়ে পড়ল বাইকের হ্যান্ডেলে। শিকার ব্যর্থ হওয়ায় চিৎকার করে উঠলে চিতাবাঘ আবার জঙ্গলে পালিয়ে যায়, আর মইমুদ্দিন বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে। আঘাত লাগে 2টি হাঁটুতে, কোমরে, বাম ও ডান হাতের কনুইতে লাগে চোট। চিতাবাঘ নখ বসিয়ে দেয় হাতে। এরপর নিজের মোবাইল থেকে ওই ব্যক্তি ফোন করেন বাড়িতে। বাড়ির লোক গাড়ি নিয়ে গিয়ে মইমুদ্দিনকে নিয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে যায়। সেখানে চিকিৎসা হয় তার। বন দপ্তরের বন্যপ্রাণী বিভাগের লোকেরা হাসপাতালে যান। বন দপ্তর তার চিকিৎসার সব খরচ বহন করবে বলে জানা গেছে। মাল বন্যপ্রাণ দপ্তর জানিয়েছে, সরকারি নিয়ম মতো যতক্ষণ চিকিৎসা চলবে ততক্ষণ তার দেখভাল করবে। উল্লেখ্য, এই চা বাগানে বিগত দিনে বেশ কিছু চিতাবাঘের হামলার ঘটনা রয়েছে। কিছুদিন যাবৎ চা বাগান এলাকার ছাগল, বাছুর, শূকর নিয়ে চম্পট দিচ্ছে চিতাবাঘ। তখন থেকে আতঙ্কিত বাগানের বাসিন্দারা। আর এদিন চিতাবাঘের চলন্ত বাইকের উপর আক্রমণ এলাকার মানুষের ভয় আরো বাড়িয়ে দিল। लाभ तो ठीक है आइडिया किया था, लेकिन लाभ उसका मिस्टेक हो गया। बच गया रे भाई। हाँ तो उड़ा दिया जा, लगता का के मार दिया था। बच गया। बहुत बड़ा बाग था। हमको भी ना चले में आया था। तो तोरी बड़ी पथरजोरा बागान में बाघ निकल गया। कितना था बाघ? था एक ठो था चीता बाघ। चीता बाघ। अब कैसा जान बचा है? कैसे? अब एक बार जाम दिया, बस गाड़ी से मेरा साइड से उसको लगा, बस बाघ को साइड से लगने से भाग गया अंदर। तो हम छिटा गए, रोड में पूरा गिर उड़ गए, गाड़ी उड़ी सब टूट टाट गया है। गाड़ी क्या था आपका? वो जो सीडी डिलक्स है ना, सीडी डिलक्स। बाइक था क्या? हाँ बाइक है। आप क्या करते हैं उधर? लॉटरी बेचने जाते थे। लॉटरी बेचते हैं? हाँ। अब कब से जाते हैं उधर? वहाँ मोटा मोटी 5 साल से जा रहे हैं। तो आपको इतना दिन कुछ नहीं हुआ? इतना दिन कुछ नहीं हुआ, इतना दिन देख भी नहीं किया है। तो आज आपको कैसा अचानक हो गया? वही तो निकल कर रास्ता का जंगल में था, लाभ दिया, बस हम अपना जान बचाने के लिए गाड़ी स्किप किया, उसको लोग बचाने के लिए। कोई आदमी था आपको उठाने के लिए? ना, बाद में आया आदमी। हम जिस समय हुआ अकेला ही था। उस टाइम क्या मौसम कैसा था वहाँ पे? हाँ, ठंडा मौसम था। आपका नाम? मोहम्मद इमामुद्दीन। कौन जगह था? দেবীপাড়া। হ্যাঁ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। জলমগ্ন শহরের একাংশ। বুধবার রাতের সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হলো জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসনের ওয়ার্ড। এদিন রাতের কয়েক মিনিটের বৃষ্টিতে জলপাইগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়া এলাকায় জলমগ্ন ছিল। রাতে ওই পথ দিয়ে চলাচলের অসুবিধা হয় সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষদের। সামান্য বৃষ্টি হলেই এখানে জল জমে যায় প্রতিবারই। এবারও বৃষ্টির জন্য তা হলো, তবে জল থাকলেও কিছুক্ষণ পরে সেই জল চলে যায়। এদিনের সামান্য বৃষ্টিতে জল জমার জন্য প্রশ্ন করছেন এলাকার নাগরিকরাও। বলছেন এত কম বৃষ্টিতে এত জল, তাহলে ভারী বৃষ্টিতে আরো কতটা জল হবে। সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণ করা হলো শহর ব্লক তৃণমূল কংগ্রেসের SC ST OBC সেলের পক্ষ থেকে। বৃহস্পতিবার শহরের বড় পোস্ট অফিস মোড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আগামী 5ই জুন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সেই উদ্দেশ্যেই এদিন পথ চলতি সাধারণ মানুষের মধ্যে সংগঠনের তরফে প্রায় 500টি বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়। সংগঠনের টাউন ব্লক প্রেসিডেন্ট মৌসুমী কর বলেন, গাছ কেটে ফেলা হচ্ছে, গরম বেড়েই চলছে। এই অবস্থায় বৃক্ষরোপণ খুবই জরুরি। আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তার আগে এদিনের এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনে আরো বড় কর্মসূচি আয়োজনের চেষ্টা করা হবে বলে জানান তিনি। চারা গাছ হাতে পেয়ে খুশি অনেকেই, উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন তারা। আমার নাম স্নেহা সাহা, আমি পিডিও মেন্স কলেজ থেকে পড়ি। কি করলেন আজকে? কি হলো এখানে? আজকে আমাদের এক্সাম হলো। হ্যাঁ, এখানে 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 কি হলো? এখানে হচ্ছে আমাদের গাছ বিতরণ হচ্ছে, তাই আমি গাছ নিলাম, আমার গাছ ভালো লাগে। আর হচ্ছে এই গরমের মধ্যে গাছই ঠিক আছে, ভালো। তো বলছি যে হ্যাঁ, কি গাছটা আমার তো উচিত, যেহেতু গরম পড়ছে, গাছের ছায়া ছায়া দরকার। আমার নাম মৌসুমী কর, আমি তৃণমূল কংগ্রেসের SC ST OBC সেলের টাউন ব্লক প্রেসিডেন্ট। আজকে কি করছেন, কোথায়? আজকে আমরা বড় পোস্ট অফিসের সামনে বৃক্ষদান করলাম। আজকে এই দিনেই বা কেন, কি উদ্দেশ্যে? না, এই দিন বলে না, সামনেই 5ই জুন, সেটাকে উদ্দেশ্য করে আমরা আজ থেকে এই কর্মসূচি শুরু করলাম। কি বলবেন, গরম বেড়ে যাচ্ছে বা এই গাছ লাগানো? গরম বেড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, গাছ চারদিকে গাছ কেটে ফেলা হচ্ছে, তার জন্যই উদ্দেশ্য নিলাম, গাছ সবার হাতে তুলে দিলাম যাতে গাছ লাগায়, আমাদের দেখে আরও অন্যরাও বিতরণ করে, এতে প্রকৃতির ভারসাম্য ফিরে আসবে, বৃষ্টি হবে। কাদের মধ্যে বিতরণ করা হলো আজ? জনসাধারণের মধ্যে। কতগুলো গাছ আনুমানিক? প্রায় 500টি গাছ। কি কি রয়েছে গাছটার মধ্যে? মেহগনি, গামারি, তারপরে সুপারি, নারকেল, আম, পেঁপে। এই উদ্যোগ কি প্রথম? না, আগেও করেছি আমরা। আগামী দিনে কি রয়েছে আপনাদের? আগামী দিনে আমরা এর থেকেও বড় ধরনের প্রোগ্রাম রাখার চেষ্টা করব। খুব ভালো উদ্যোগ, এটা করা উচিত, সবার করা উচিত। বাড়িতে রাস্তায় গাছ পোতা উচিত, সবাই গাছ কাটে কাটে বড় বড় বিল্ডিং করছে, এই করতেছে। আমাদের সবাই এই ব্যাপারটাতে উদ্যোগ নেওয়া উচিত। যেখানে গাছ পাবা নিয়ে আসুন, নিয়ে আসে পোতো, রাস্তায় পোতো, বাড়িতে পোতো, বাইরেও পোতো, শুধু বাড়িতে নিজের বাড়িতে পুঁততে হবে না, কি না? আপনার কি নাম? মনোজ চক্রবর্তী। হ্যাঁ, মনোজ চক্রবর্তী। পেশায় স্কুল শিক্ষক, জলপাইগুড়ির বাসিন্দা তথা লেখক সৌরিশ রায়ের ইংরেজি ভাষায় লেখা বই দি আনস্ক্রিপ্টাড বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো।
এ নিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে লেখক ছাড়াও উপস্থিত ছিলেন প্রাবন্ধিক উমেশ শর্মা, সাহিত্যিক সুভাষ কর্মকার, ইংরেজি সাহিত্য বিশ্লেষক শুভ্রজিৎ রায়। বইটিতে জলপাইগুড়িতে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন নিয়ে লেখা হয়েছে, তেমনি কোচবিহার রাজ্যের বিশ্বসিংহ ও জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ্যের শিষ্য সিংহের ইতিহাস বর্ণিত হয়েছে। এছাড়া গান্ধীজি, বিবেকানন্দর আগমন সহ অন্যান্য বিভিন্ন চরিত্রকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। লেখক সৌরিশ রায় বলেন, এই বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের ইতিহাসকে তুলে ধরা এবং তা বিশ্ব সংসারের কাছে নিয়ে যাওয়া। বইটিতে বাস্তব জগতের চরিত্রগুলোকে তুলে ধরা হয়েছে। পাঠক চাইলে আগামী দিনে বইটি বাংলায় অনুবাদ করা যেতে পারে বলে জানান তিনি। হ্যাঁ, বই প্রকাশ অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত এবং বাধিত। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই বইটা ও যেটা লিখেছে, এই বই আমার মনে হয় যে এটা আন্তর্জাতিক মানের লেখা আছে। এই বইয়ে আপনার হিস্টোরিক্যাল ফিকশন যেটা আছে, বিভিন্ন যে হিস্টোরিক্যাল ফিকশনের মধ্যে এর থেকে সব থেকে যেটা ওর ইউনিকনেস সেটা হচ্ছে ও টাইম ফ্রেমটাকে একটা বিরাট টাইম ফ্রেমের ধরে নিয়েছে। 500 বছরের প্রায় সময়কাল ও ধরছে। তার মধ্যে আপনার বিভিন্ন ঘটনাকে নিয়ে এসছে। তার মধ্যে ক্যারেক্টার হিসেবে নেতাজি বলুন, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ বা শ্রী অরবিন্দ, এরকম প্রত্যেক বড় বড় যারা মহাত্মা আছেন তাদের নিয়ে এসছে। আর অসাধারণ ইংরেজি, এই গদ্য অসাধারণ সুখপাঠ্য গদ্য। আমি চাইবো এই বইটির উত্তরোত্তর সাফল্য, এইটুকুই বলা আছে। এক্সেপশনাল রাইটিং, এক্সেপশনাল ক্রাফটম্যানশিপ। এই সৌরিশ রায়ের যে বইটা আজকে রিলিজ হলো, কি রয়েছে রহস্য, কি বা আপনিও চরিত্র রয়েছে? রহস্য তো বটেই, কারণ জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ থেকে অনেক প্রাচীন ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেছে। সৌরিশবাবু শুধুমাত্র সেই বিলুপ্ত বিষয়গুলোকে তার এই রহস্য উপন্যাসে নিয়ে আসেননি, এখানে তিনি 550 বছরের ইতিহাসকেও, এখানকার কোচবিহার, জলপাইগুড়ি রাজবংশকে নিয়ে এসেছেন, এখানকার সমাজ সংস্কৃতিকে নিয়ে এসেছেন, এখানকার খেলাধুলা, এখানকার রীতি ভোজন, মানে সমস্ত রকম জীবনচর্যার বিষয়গুলি তিনি এখানে তুলে ধরেছেন এবং সেটা রহস্যের আকারে। এটাই বইটি বিষয় আমার মনে হয়। এই বই লেখার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, আমাদের উত্তরবঙ্গের যে ইতিহাসটা আছে সেটাকে তুলে ধরা এবং সেটা বিশ্ব সংসারের কাছে নিয়ে যাওয়া। এবং আমি খুশি যে আমার এই ছোট্ট যে জগৎ আছে, যাকে আমি উত্তর বাংলা বলে চিনি, সেটা যে আজ ভারত ছাড়িয়ে বিশ্বের কাছে গিয়ে পৌঁছচ্ছে এবং বিশেষ করে রিডার্সরা যে পরিমাণে রেসপন্স দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, এই কাজটা যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম সেটা আমার সফল হয়েছে। এই বইতে কি মানে মূলত কি বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে? এই বই রহস্য, এই বই ইতিহাস, এই বই বাস্তবিক চরিত্র। এই বইতে যারা চরিত্র হিসেবে আছেন তারা প্রত্যেকে বাস্তব জীবনে আছেন। উমেশ স্যার, তিনি নিয়েও একজন এই বইয়ের চরিত্র। বাগচিবাড়ির যতজন আছে তারা প্রত্যেকে এই বইয়ের চরিত্র। এই বইয়ের সব কিছুই বাস্তবিক, এমনকি 1939 সালের নেতাজির আগমন যে ঘটনাটা, সেটাও হচ্ছে এই বইয়ের একটা রহস্যের অন্যতম অংশ। এই বইয়ের কোনো কিছুই কাল্পনিক নেই। আমি শুধুমাত্র একটা দুটো চরিত্র কল্পনা করে এই পুরো বাস্তবিক ঘটনাগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়েছি এবং আমার ঘটনাকে এগিয়ে নিয়ে গেছি। বইটির নাম কি? দি আনস্ক্রিপচার্ড। ইংলিশে কেন এই বইটা লেখার উদ্দেশ্য? ইংরেজিতে লেখার একটাই উদ্দেশ্য, পাঠক, এবং সেটা যেন বৃহত্তর সংখ্যক বা বৃহত্তর জগতের কাছে গিয়ে পৌঁছয়। এই ইতিহাসটা বাংলা, আমরা বাঙালি, আমরা আমাদের ভাষাকে শ্রদ্ধা করি, কিন্তু একজন গুজরাটি বা একজন মারাঠি তিনি জানবেন কি করে? তিনি যদি আমার এই ইতিহাসটাকে জানতে চান, তো একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকে ইংরেজি। চেষ্টা করেছি এই ভাষাতেই লেখার, এবং হ্যাঁ, রেসপন্স দেখে মনে হচ্ছে যে ওকে, আই হ্যাভ ডান দি রাইট থিং। এখন মনে হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস রয়েছে প্রথম আলো। হ্যাঁ, আপনি যেরকম বলছেন ঠিক সেই আঙ্গিকেই লেখা। ঠিক। তো আপনারটা শুধু উত্তরবঙ্গের প্রেক্ষিতে লেখা। মূলত উনি মোটামুটি আসাম, মানে এই অঞ্চলের একটা ডেপিকশন দিয়েছিলেন। তো এটা কেন পড়বেন? তার কারণ উনি যে আঙ্গিকে লিখেছিলেন সেটা হচ্ছে পুরোটা, কিন্তু আমি লিখেছি এখানে সংস্কৃতিটাকে নিয়ে। মূলত এখানে কিন্তু সংস্কৃতিটা আছে, ইতিহাসটা আছে। আমি জোর দিয়েছি সংস্কৃতিটার উপরে, ভাষাটার উপরে। এখানে যেমন গাড়োয়ান যখন চলে যাচ্ছে রাত্রেবেলা, সে কিন্তু বাংলা গান করছে না, সে কিন্তু এদেশি গানটাই করছে। সেই এদেশি গানটা কি কোনদিন আসিবেন বন্ধু পায়া যাও, দ্যাটস দি ডিফারেন্স, দ্যাটস দি ক্যাচ। মানে এই জিনিসটা, এটা
নেতাজির আগমনের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে সিম্পলি একটা রহস্যের মধ্যে কানেক্ট করেছে। সেই রহস্যটাই হচ্ছে আসল ইউএসপি বলবো এই বইটা। আগামীতে এই বইটা কি বাংলায় অনুবাদ করার কোনো অবশ্যই যদি কেউ করতে চান আমি অবশ্যই অনুবাদ সত্ত্ব তাকে দেব। আমি খুব খুশি হব যদি কেউ এগিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। প্রবল বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়া তিস্তায় আটকে গজরাজ। রেমাল ঝড়ের পর উত্তর পূর্ব ভারত জুড়ে সৃষ্টি গভীর নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ সহ সিকিমে চলেছে ভারী বৃষ্টিপাত। পাহাড়ে বৃষ্টির কারণে ইতিমধ্যেই তিস্তা নদী সহ অন্যান্য নদীগুলোতে বৃদ্ধি পেয়েছে জলস্তর। বৃহস্পতিবার সেই কারণেই জলপাইগুড়ি জেলার গাজলডোবা সংলগ্ন তিস্তার বুকে একটি হাতিকে অসহায় অবস্থায় দেখতে পাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে বন বিভাগ তিস্তা নদীর বুকে আটকে পড়া গজরাজের গতিবিধির ওপর নজর রাখছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এইখানে। এই জায়গার নাম তিস্তা ব্রিজ। কি নাম আপনার? সবিতা বিশ্বাস। এই তিস্তার জল কেমন রয়েছে? সকালে কম ছিল, এখন বেশি হয়েছে। রাতে কি রয়েছে? রাত্রে কমই ছিল। আচ্ছা, এই সব ভোরবেলা থেকেই বেশি হয়েছে। হ্যাঁ, কিরকম জল? এখন তো অনেকই জল হয়েছে। কি মনে হচ্ছে জলটা বাড়লো কারণ? পাহাড়ে বৃষ্টি হয়েছে। কোনো রকম মাইকিং, কোনো রকম অ্যালার্ট করা হয়েছে? না, কোনো আমাদের এখানে কোনো অ্যালার্ট করা হয় নাই। আপনার বাড়িতে এই এলাকা? আবার এইখানে আমি দোকান করি। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 37.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পানীয় জলের অভাবে শিলিগুড়ি শহরের বাসিন্দারা। বুধবারের সাংবাদিক বৈঠকে মেয়রের বক্তব্যের পর যেন সেই অভাব হাহাকারে পরিণত হয়। পানীয় জলের দাবিতে পুর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির। মেয়রের গাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ প্রদর্শন। গাছ কেটে ফেলার কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বগামী, ফলে গরমে চরম নাজেহাল অবস্থা মানুষের। এই অবস্থায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে এবং আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে শহরে পথচলতি সাধারণ মানুষের মধ্যে প্রায় 500টি বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হলো শহর ব্লক তৃণমূল কংগ্রেসের SC ST OBC সেলের পক্ষ থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।